নমস্কার বন্ধুরা। তো তোমাদের যাদের ইংরেজিতে একদম বেসিক যে গ্রামারটা রয়েছে, তো গ্রামারে যাদের তোমাদের খুবই প্রবলেম রয়েছে, অর্থাৎ যারা একেবারে গ্রামার পারো না, তো সেই গ্রামারের ক্লাস নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করছি। ঠিক আছে, আজকে ভিডিওটা একদম ইংলিশে পুরো বেসিক গ্রামার, অর্থাৎ A to Z পুরো ধীরে ধীরে তোমাদেরকে আলোচনা করব। ঠিক আছে, এই সিরিজ থেকে আমরা গ্রামারের যে প্রত্যেকটা ধাপ একে একে আলোচনা করব। তো এই চ্যানেলে আমরা ওই ট্রেজার ট্রুথ ফর ইংলিশ লার্নার্স যে বইটি রয়েছে, যে বইটি তোমাদের অনেকেরই হয়তো রয়েছে, তো সেই বইটির পুরোপুরি আমরা পার্ট বাই পার্ট এখানে আলোচনা করেছি। তো তোমরা যারা যারা দেখোনি, তো তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো প্লেলিস্ট থেকে। ঠিক আছে, তো আজকে তোমাদের যাদের সামনে তো অনেকগুলো পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য অনেকের গ্রামারের কিন্তু খুব প্রবলেম হয়। ঠিক আছে, তো সেই গ্রামারের প্রবলেমটা কাটানোর জন্য আমি তোমাদেরকে একদম বেসিক নলেজ দেওয়া শুরু করবো, অর্থাৎ একদম A to Z, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে আরম্ভ করে টোটাল ডিটেলস অল্প অল্প করে তোমাদেরকে দিতে থাকবো। ঠিক আছে, তো তোমরা ভিডিও কিন্তু খুব ভালো করে দেখো, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব যে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, পার্টস অফ স্পিচ কাকে বলে, এবং এখান থেকে এই পার্টস অফ স্পিচ শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে তোমাদের কম্পিটিটিভ এক্সামে কী ধরনের কোশ্চেন আসতে পারে, এই পার্টস অফ স্পিচটা শেষ হওয়ার পরে পরের ভিডিওতে তোমাদের সেই এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে বেসিক আলোচনা থাকছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, তোমাদের আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এই যে পার্টস অফ স্পিচ, এই জিনিসটা কি, এটা শেখার আগে তোমাদের আগে শিখতে হবে যে এই পার্টস অফ স্পিচটা কি। ঠিক আছে, ধরো তোমাদের খুব সহজ ভাষায় আমি যদি বোঝাই, তাহলে ধরো একটা ঘর। ঠিক আছে, একটা ধরো ঘর, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, তো এই ঘরের কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন অংশ রয়েছে। ঠিক আছে, তো কি দেখতে পাচ্ছি, এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছি একটা চালা, তারপরে এগুলো হচ্ছে তার দেওয়াল। ঠিক আছে, এ পাশে হচ্ছে এখানে একটা দরজা, এগুলো জানালা, এগুলো হচ্ছে এখানে একটা জানালা রয়েছে। ঠিক আছে, তো এখানে নামার একটা সিঁড়ি এবং এই রাস্তা। ঠিক আছে, তো এই ঘরটাকে যদি আমরা দেখে বুঝতে পারি যে এই ঘরটার এতগুলো যে অংশ রয়েছে, এই অংশগুলো যদি সবগুলোই আমরা একসঙ্গে জুড়ি, তবেই কিন্তু সেটা একটা থাকার জায়গা বা থাকার উপযুক্ত জায়গা তৈরি হচ্ছে, যেটাকে আমরা ঘর বলি। ঠিক আছে, এখন এই ঘরটার যদি কোনো একটা অংশ আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সেই ঘরটা থাকার উপযোগী থাকলো না। ধরো এই ঘরটা সব কিছুই করা হলো, যদি আমরা এটার চালা না লাগাই, তাহলে কিন্তু এটা কোনো ঘর হবে না, ঘরে থাকতে পারবো না। যদি এই ঘরটার মধ্যে আমরা এই দরজা কিংবা জানালা না লাগাই, তাহলে কিন্তু আমরা সেখানেও থাকতে পারবো না। ঠিক আছে, তার মানে এই ঘরটার মধ্যে কোনো একটা অংশে যদি আমরা বাদ রাখি, তাহলে কিন্তু এই ঘরটা কোনোভাবেই ঘর বলা যাবে না, এবং সেটা কিন্তু কোনোভাবেই বসবাসের উপযুক্ত হবে না। ঠিক আছে, তো সেইরকমভাবে যখন আমরা ইংরেজি শিখতে যাব, অর্থাৎ ইংরেজিতে কোনো কিছু লেখা হোক কিংবা ভাষা বলা হোক, মূলত এখানে লেখার কথাই বলা হচ্ছে। যখন আমরা একটা ইংরেজিতে কোনো কিছু লিখতে যাই, তখন সেই লেখাটার মধ্যেও কিন্তু এতগুলো জিনিস কিন্তু থাকে। ঠিক আছে, সেই সবগুলো জিনিসগুলো কিন্তু জুড়েই হয় একটা সেন্টেন্স বা বাক্য। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে একটা বাক্য এখানে লিখছি। ঠিক আছে, ধরো দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য গার্ডেন। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সটা লিখলাম, দেখো এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু অনেকগুলো এখানে জিনিস রয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু সবগুলো জোড়ার ফলেই কিন্তু একটা সেন্টেন্স হয়েছে। তো দেখো, যেমন ধরো দ্য বয়, এখানে একটা ইজ, এখানে প্লে রয়েছে, তার সঙ্গে আমরা আইএনজি লাগিয়েছি। ফুটবল, তারপরে এখানে ইন রয়েছে, দ্য রয়েছে,
তারপরে এখানে গার্ডেন রয়েছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এই সেন্টেন্সটার একটা একটা অংশ, ঠিক আছে। এবং এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এগুলো একটা অংশ, এটা একটা অংশ, সবগুলো অংশ কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। জুড়ে দেওয়ার ফলে কিন্তু এটা একটা সেন্টেন্স তৈরি হয়েছে, ঠিক আছে। এবং এই যে যেটা জুড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু নির্দিষ্ট একটা মানে রয়েছে, হ্যাঁ, নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে। যদি আমরা এটা উল্টো পাল্টা করে জুড়ে দিই, অর্থাৎ বয়টা আগে, প্লেয়িংটা পরে, ফুটবলটা আগে, ইন দ্য গার্ডেনটা পরে, হ্যাঁ, এরকম যদি এলোমেলো করে আমরা সাজাই তাহলে কিন্তু কোনো সেন্টেন্স আমাদের হবে না। একইভাবে যদি আমরা এখানে দরজার জায়গায় জানালা লাগাই, জানালা জায়গায় দরজা লাগাই, চালা যদি না লাগাই, তাহলে এটাও যেরকম একটা ঘর থাকার হবে না, সবগুলো থাকা সত্ত্বেও একটা ঘর হবে না, সেরকমই এই সেন্টেন্সের মধ্যেও কিন্তু সবগুলো ওয়ার্ড থাকার পর থাকা সত্ত্বেও যদি আমরা সেটাকে অর্থবহভাবে না সাজাই তাহলে কিন্তু আমরা কোনো সেন্টেন্স সেটাকে বলতে পারবো না, ঠিক আছে। তাহলে ঠিকভাবে সাজাতে হবে, কীরকমভাবে সাজাতে হবে সেটা আমরা পরের ভিডিওতে তোমাদের জানাবো, ঠিক আছে। তো দেখো আপাতত তোমরা বুঝতে পারলে যে এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের মধ্যে প্রতিটা পার্ট যেটা রয়েছে এই পার্টগুলো হচ্ছে এই স্পিচটার বা এই সেন্টেন্সটার অংশ। তাহলে পার্টস অফ স্পিচ বুঝতে পারলে, স্পিচ হচ্ছে সেন্টেন্স বলা হচ্ছে, পার্ট হচ্ছে এক একটা অংশ এইগুলো, তাহলে এই সেন্টেন্সের অংশই এটাকে বলা হয় কিন্তু পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এবারে এই যে পার্টস অফ স্পিচে কিন্তু প্রকারভেদ রয়েছে, হ্যাঁ, এই প্রকারভেদগুলো কয় প্রকার এবং কী কী সেগুলো চলো এবারে এক একটা করে শিখি, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে নাউন, ঠিক আছে, এক নাম্বার হলো নাউন। দু নাম্বার হচ্ছে, আচ্ছা তোমাদের এক একটা করে ব্যাখ্যা দিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা নাউন, এই নাউনটা কাকে বলা হচ্ছে? যখন কোনো শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, কোনো কিছুর নাম বোঝায় তখন তাকে নাউন বলা হয়, ঠিক আছে, তখন তাকে নাউন বলে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? যখন কোনো শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, নাম, ঠিক আছে। এই কোনো কিছুর নাম বলতে যে কোনো কিছু হতে পারে, সেটা তোমার নাম হতে পারে, আমার নাম হতে পারে, হ্যাঁ, যা কিছু, যে কোনো কিছুর নাম, অর্থাৎ এক কথায় কোনো নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো নাম যার দ্বারাই বোঝায় তাকেই বলা হয় নাউন। যেমন ধরো যদি বলি আমরা ডগ, ম্যান, হ্যাঁ, ট্রি, স্কাই ইত্যাদিতে আরও অনেক আছে, অর্থাৎ যে কোনো কিছু নামকেই কিন্তু বলা হচ্ছে নাউন। এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু নাউন রয়েছে, ঠিক আছে। এটা আলোচনা করার পরে তোমাদের এরকম একটা সেন্টেন্স তোমাদেরকে আমি দেখাবো এবং তাতে কী কী আছে সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এক নম্বর হলো নাউন, বুঝতে পারলে। এবার আসি দু নম্বরে আসছে প্রোনাউন। প্রোনাউন, এই প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে, ঠিক আছে, শর্টে বললাম, নাউনের পরিবর্তে যা বসে সেটি প্রোনাউন, ঠিক আছে, বুঝতে পারলে। এখন নাউনের পরিবর্তে যা বসে অর্থাৎ এই যে নাম, তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন আসবে যে নামের পরিবর্তে আবার কি বসে। ধরো কয়েকটা সেন্টেন্স যদি আমরা লিখি, ধরো সাপোজ ধরো একটা লিখছি, তপন ইজ আ স্টুডেন্ট। তপন গোজ টু স্কুল এভরিডে, ঠিক আছে। আবার লিখলাম তপন লাভস হিজ টিচার্স। তো ভালো করে দেখো সেন্টেন্সগুলো কিন্তু সবগুলোই আলাদা, কিন্তু দেখো এখানে তপন 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 সবসময় তপন তপন করে যাচ্ছি। তো যেহেতু এই তপন একটা নাম বা নাউন, সুতরাং এখানে যে একাধিক সেন্টেন্স রয়েছে প্রত্যেকটা এই তপন বাদে সবগুলো কিন্তু আলাদা আলাদা। শুধু তপন তপন করে যাওয়ার জন্য এই সেন্টেন্সগুলো কিন্তু একঘেয়েমি লাগছে। সুতরাং আমরা এগুলোকে এভাবে লিখতে পারি। ধরো প্রথমে লেখা হলো তপন ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখো সেন্টেন্সগুলো এখানে এখানে যে লেখা হয়েছে, তপন ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরিডে, হি লাভস হিজ টিচার্স। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কিন্তু একই সেন্টেন্সগুলো নিয়েছি, কিন্তু শুধুমাত্র এখানে তপন প্রথমে লেখা হয়েছে, তারপরে কিন্তু এখানে তপনের জায়গায় আমরা হি লিখেছি, আবার একইভাবে এখানে হিউ লিখেছি। সুতরাং একই সেন্টেন্সগুলো এখানে তপন 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 পড়া হচ্ছিল, এখানে কিন্তু তপনের পরিবর্তে আমরা হি বসিয়েছি, অর্থাৎ এখানে নাউনের পরিবর্তে একই কাজ করছে যে শব্দগুলোর দ্বারা, সেগুলো হচ্ছে প্রোনাউন। বুঝতে পারলে? তাহলে নাউনের জায়গায় নাউনের মতন কাজ করে যে সমস্ত শব্দগুলো, সেই শব্দগুলো হচ্ছে প্রোনাউন। তোমরা বুঝতে পারলে প্রোনাউন কাকে বলা হয়? তাহলে প্রোনাউন অনেক প্রকারের রয়েছে, প্রোনাউন নিয়ে একটা আলাদা রকম ভিডিও করা হবে। প্রোনাউনের প্রকারভেদ রয়েছে, কত প্রকারের প্রোনাউন ইত্যাদি, সেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রোনাউন আপাতত বুঝতে পারলে আমরা বলতে পারি প্রোনাউন হি, সি, হিজ, হার, দে, দেম ইত্যাদি। ঠিক আছে, এগুলো সবই কিন্তু প্রোনাউন। বুঝতে পারলে? তাহলে তোমাদের কিন্তু নাউন হলো 2 নম্বর, হলো প্রোনাউন। এবারে চলো, এবারে দেখো 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হলো নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। তো তোমাদের কাছে হয়তো অনেকটা ক্লিয়ার হলো না যে এটা আবার কি। যেমন ধরো, যদি একটা লিখি আমরা সেন্টেন্স, ধরো সমীর ইজ আ গুড স্টুডেন্ট। ঠিক আছে, এই সেন্টেন্সটার মধ্যে তোমরা দেখো ভালো করে যে সমীর একটি ভালো ছেলে, তাই তো? তাহলে সমীর হচ্ছে নাউন, অর্থাৎ আমরা আগেই শিখেছি নাউন যে কোনো নাম, স্টুডেন্ট এটাও কিন্তু নাম। এবারে দেখো সমীর কেমন ছেলে না ভালো ছেলে, অর্থাৎ সমীরের যে গুণটা প্রকাশ করা হচ্ছে গুড দিয়ে। ঠিক আছে, তার মানে যে গুণ, তাহলে এই স্টুডেন্টটা কেমন স্টুডেন্ট না গুড স্টুডেন্ট, তাহলে এই যে গুড শব্দটার দ্বারা এই স্টুডেন্টটা কিন্তু কোয়ালিটি বোঝানো হলো। ঠিক আছে, তাহলে এই গুডটাই হচ্ছে এই নাউনের গুণ প্রকাশ করলো, যার কারণে এই গুডটা কিন্তু হলো অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারলে। আরও কয়েকটা এক্সাম্পল দেখো। ওয়াটার ইজ হট। তাহলে এখানে দেখতে পাচ্ছি জলটি বা জল, দ্য ওয়াটার ইজ হট। তাহলে এখানে দেখো জলটি হচ্ছে গরম, তাহলে জলটির অবস্থা কেমন? জলটি হচ্ছে গরম। ঠিক আছে, আরও একটা সেন্টেন্স দেখো, ইট ওয়াজ এ সিক ডগ। সিক মানে হচ্ছে অসুস্থ। ঠিক আছে, তার মানে এই সিক হচ্ছে, তাহলে এই ডগটা কেমন না অসুস্থ। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে ওয়াটারটা নাউন, ওয়াটার অবস্থাটা কীরকম না হট, অর্থাৎ গরম। স্টুডেন্ট কেমন না গুড। ঠিক আছে, ডগটি কী অবস্থা রয়েছে না সিক মানে অসুস্থ অবস্থা রয়েছে। তার মানে বুঝতে পারছো যে নাউনগুলোর কিন্তু এখানে বিভিন্ন রকমের কোয়ালিটি এখানে কিন্তু প্রকাশ করছে। তাহলে যেই শব্দগুলোর দ্বারা এই নাউনের দোষ গুণ প্রকাশ করা হচ্ছে, এই যে এতগুলো বললাম এখানে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি, হ্যাঁ, তো সেই শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারলে। তাহলে প্রথমে হলো নাউন, তারপরে প্রোনাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের ভার্ব। ঠিক আছে, এই যে ভার্ব, এই ভার্ব ছাড়া কিন্তু কোনো একটা সেন্টেন্স একবারে গঠন করা অসম্ভব, একবারেই গঠন করা যাবে না। ঠিক আছে, তাহলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে যে শব্দের দ্বারা কোনো কিছু
করা, হওয়া বা থাকা বোঝায়, ঠিক আছে, থাকা বোঝায়, তাকেই ভার্ব বলে, ঠিক আছে। তাহলে কি বললাম এখানে, কোনো কিছু করা, হওয়া বা থাকা। তো অনেক কিছু আমরা কাজকর্ম করি, সবগুলো এগুলোর মধ্যেই কিন্তু হয়, এগুলোর মধ্যেই কিন্তু আমরা কাজকর্ম করি, ঠিক আছে। ধরো উদাহরণস্বরূপ যদি বলা হয়, দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তাহলে এখানে আমরা বুঝতে পারছি দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তাহলে ম্যানটি মাঠে কাজ করছে। তাহলে এখানে কাজ করা বোঝাচ্ছে, ওয়ার্কিং মানে কাজ করা। এই ম্যানটা তো নাউন আমরা আগেই শিখলাম, ফিল্ড মাঠ নাম বোঝাচ্ছে, এটা আগে শিখলাম। তাহলে ম্যানটা এখানে কী করছে না, ওয়ার্কিং করছে, অর্থাৎ কিছু ওয়ার্ক মানে কাজ করা, কিছু কাজ করা বোঝাচ্ছে। তার মানে এখানে কিন্তু এই ওয়ার্কটা হচ্ছে অবশ্যই এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব, ঠিক আছে। এবং এই ওয়ার্ক ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব হবে না, অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব হবে না। ধরো আরও একটা সেন্টেন্স লিখি, মাই ফাদার ইজ ইন দ্য রুম, অর্থাৎ আমার বাবা রুমের মধ্যে রয়েছেন, আছেন, এখানে কিন্তু অবস্থান করছেন তিনি, সেই একটা অবস্থাকে বোঝানো হচ্ছে ইজের দ্বারা। তাহলে এটাও কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। আবার ধরো আরও একটা সেন্টেন্স লিখি, আই হ্যাভ এ গুড স্টোরি বুক, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে আমার একটি ভালো গল্পের বই আছে। তাহলে এখানে দেখো এই যে হ্যাভ দ্বারা কিন্তু এখানে আছে বোঝাচ্ছে, বা কোনো কিছু থাকা বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারলে যে এই সেন্টেন্সগুলো কিন্তু কোনোটায় করা বোঝাচ্ছে, কোনো কিছু করা বোঝাচ্ছে, কোনো কিছু থাকা বোঝাচ্ছে, আবার কোনো কিছু থাকা বলতে নিজে থাকা বোঝাচ্ছে, আবার নিজের অধিকার থাকা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে দুটোর মধ্যে পার্থক্য একটু বুঝবে। তাহলে এইগুলো হচ্ছে অবশ্যই ভার্ব, ঠিক আছে। এই ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্য গঠন হতে পারে না, অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে তোমাদের 5 নম্বরে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্বটা কি, যে শব্দের দ্বারা ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে, ঠিক আছে। বুঝতে পারলে? এক্সাম্পল দেখতে হবে তোমাদেরকে যে অ্যাডভার্ব কাকে বলা হচ্ছে। ধরো এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিই, দ্য ম্যান ওয়াক্স ইন দ্য রোড। তাহলে এখানে হচ্ছে দ্য ম্যান ওয়াক্স ইন দ্য রোড, তাহলে এখানে কি হলো, যে লোকটি রাস্তায় হাঁটছে। তাহলে এখানে ম্যানটা হচ্ছে নাউন বা সাবজেক্ট, ওয়াক্সটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, ইন দ্য রোড। এই যে লোকটি হাঁটছে, এবার এই সেন্টেন্সটা এবার আমরা আবার এভাবে লিখছি, দ্য ম্যান ওয়াক্স স্লোলি ইন দ্য রোড। তাহলে দেখো একই সেন্টেন্স এখানে লিখলাম, শুধুমাত্র এখানে যোগ করা হয়েছে স্লোলি, ঠিক আছে। তাহলে ম্যান ওয়াক্স ইন দ্য রোড
লোকটি রাস্তায় হাঁটছে আর লোকটি রাস্তায় আস্তে আস্তে হাঁটছে। তাহলে এবারে তোমরাই বলো যে স্লোলি লেখা হলো, স্লোলিটা হচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তেটা কাকে বোঝাচ্ছে? ম্যানকে বোঝাচ্ছে না তার হাঁটার গতিকে বোঝাচ্ছে? তাহলে এই স্লোলি নিশ্চয়ই ম্যানকে বোঝাচ্ছে না, স্লোলি হচ্ছে তার হাঁটা কীরকম হাঁটছে সেই হাঁটার গতিকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে হাঁটার কথাটা হচ্ছে, এই যে ওয়াক্স, এই ওয়াক্সটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাহলে এই ভার্বের যে ক্রিয়াকলাপ, এই ক্রিয়াকলাপ কিন্তু আমরা স্লোলির মাধ্যমে বুঝতে পারছি। তাহলে এই স্লোলিটা হচ্ছে যেহেতু ভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলে? আরও একটা উদাহরণ দেখো তোমাদের, দ্য গার্ল ইজ বিউটিফুল। সেই সেন্টেন্সটা দেখো তোমরা, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল লিখতে পারি। তার মানে দেখো, দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। আবার এই সেন্টেন্সটা এইভাবে হলো, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এখানে ভেরি লাগিয়েছি, এই বিউটিফুলের আগে কিন্তু ভেরি লাগিয়েছি। তার মানে বিউটিফুলটা কি, আমরা যদি ভেরিটাকে এখানে অফ রাখি তাহলে কী হবে, দ্য গার্ল ইজ বিউটিফুল। তাহলে এখানে কী হলো, মেয়েটির গুণ বুঝিয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা আগে শিখলাম। তাই এখানে দেখো সেই সুন্দরটা কেমন সুন্দর না, খুব সুন্দর, অর্থাৎ আরও ভেরি দিয়ে কিন্তু এই বিউটিফুলটাকে আরও মডিফাই করা হয়েছে, অর্থাৎ আরও সুন্দর বলা হয়েছে। সুতরাং যেহেতু এখানে এটা অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করেছে ভেরির দ্বারা, সুতরাং ভেরিটা হলো কিন্তু একটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারলে তোমরা অ্যাডভার্ব কাকে বলা হচ্ছে। আবার একটা সেন্টেন্স দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াক্স স্লোলি, ঠিক আছে? তাহলে বৃদ্ধা মহিলাটি আস্তে আস্তে হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে। এটা আবার এভাবে লিখতে পারি, দ্য ওল্ড ওম্যান ওয়াক্স ভেরি স্লোলি। তাহলে দেখো এই যে ভেরি স্লোলিটা লিখলাম, তাহলে এই স্লোলিটা হচ্ছে অলরেডি তার হাঁটার গতিকে বুঝিয়েছে, অর্থাৎ ওয়াক্সটা হচ্ছে ভার্বকে মডিফাই করেছে স্লোলি, ঠিক আছে? তাহলে এটা হলো অ্যাডভার্ব। আবার সেকেন্ড সেন্টেন্সে দেখো, এই স্লোলিটা হচ্ছে যেহেতু অ্যাডভার্ব, তাকে আবার মডিফাই করেছে কিন্তু ভার্ব, এই ভেরি। তার মানে কতটা আস্তে আস্তে করছে না, খুবই আস্তে আস্তে, অর্থাৎ স্লোলিকে আবার মডিফাই করেছে কিন্তু ভেরি দ্বারা। অর্থাৎ এটা যেহেতু অ্যাডভার্বকে আবার মডিফাই করেছে কিন্তু একটা শব্দ দ্বারা, যেটা হচ্ছে অ্যাডভার্ব বলা হচ্ছে। আশা করি বুঝতে পারলে। পরে বিস্তারিতভাবে আলোচনা থাকবে এক একটা টপিকের উপরে, তখন তোমরা আরও ভালো করে বিস্তারিতভাবে শিখতে পারবে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের কত নম্বর, 5 নাম্বার। নেক্সট হচ্ছে দেখো 6 নাম্বার হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশনটা কি? আচ্ছা, প্রিপোজিশনটা হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার আগের শব্দের সঙ্গে বিশেষ সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রোনাউন বলে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে কি বললাম, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার আগের শব্দের সঙ্গে বিশেষ সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকেই প্রোনাউন বলে। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো একটা সেন্টেন্স লিখছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য ক্যাট ইজ
আন্ডার দ্য চেয়ার। ধরো দুটো সেন্টেন্স লেখা হলো, এখানের মধ্যে আমরা নাউন পাচ্ছি কোনটা? দ্য বুক পাচ্ছি নাউন, টেবিল পাচ্ছি নাউন, এখানে দেখো ক্যাট পাচ্ছি নাউন, চেয়ার পাচ্ছি নাউন, তাই তো? তাহলে এখানে একটা নাউন রয়েছে, এখানে একটা নাউন রয়েছে। দেখো এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক কি? আমরা যদি এই অনটাকে অফ রেখে দিই তাহলে এখানে কি এখানে বোঝাচ্ছে দ্য বুক ইজ দ্য টেবিল, বই হয় টেবিল। এটা তার কোনো সম্পর্ক, কোনো বাক্যই হতে পারে না, বইকে কখনো টেবিল হয় নাকি? কিন্তু যদি আমরা এখানে অনটাকে লিখে দিই তাহলে কিন্তু কি দেখাচ্ছে? যা বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটি এই টেবিলের উপরে রয়েছে। তাহলে দেখা গেল এই যে নাউনটা রয়েছে টেবিল, টেবিলের পূর্বে বসছে, তাই তো? তার পূর্বে বসছে, এই যে বললাম এখানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাহলে এই নাউন এর পূর্বে বসছে, পূর্বে বসে এই নাউনের সঙ্গে এই নাউনের একটা বিশেষ সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা যে বোঝাচ্ছে সেটাই হচ্ছে প্রোনাউন, প্রোনাউন না, প্রিপজিশন, ঠিক আছে? একইভাবে দেখো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, তাহলে ক্যাটটা হচ্ছে, বিড়ালটা হচ্ছে চেয়ারের নিচে, তাহলে ক্যাটটা হচ্ছে একটা নাউন, চেয়ারটা একটা নাউন, তাহলে চেয়ারের পূর্বে বসছে আন্ডার, হ্যাঁ, চেয়ারের পূর্বে বসে এই চেয়ারের সঙ্গে কিন্তু ক্যাটের একটা বিশেষ সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে যে ক্যাটটা চেয়ারের নিচে রয়েছে, আন্ডার। তাহলে যখনই এটা আবার এটা পাল্টে যাবে তখন কিন্তু এই দুটো নাউনের সঙ্গে কিন্তু সম্পর্ক আলাদা রকম দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তো প্রোনাউন প্রিপোজিশন অনেক রকমের রয়েছে। প্রিপোজিশন ধরো এখানে রয়েছে অন, আপ, আফটার, বিটুইন, ফর, ফ্রম, এরকম আরও অনেক রয়েছে, ঠিক আছে? পরবর্তীকালে সবগুলোর বিস্তারিতভাবে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? তাহলে প্রিপোজিশন হয়ে গেল। এরপরে আছে কনজাংশন। তাহলে কনজাংশনটা কি? কনজাংশনটা হচ্ছে যে শব্দ বাক্যের মাঝে বসে, আচ্ছা বাক্য বলতে দুটি বাক্য লেখো, ঠিক আছে? দুটি বাক্যের মাঝে বসে দুটি বাক্যকে জুড়ে দেয় তাকে কনজাংশন বলে, ঠিক আছে? তো কি বললাম? যে শব্দ দুটি বাক্যের মাঝে বসে দুটি বাক্যকে জুড়ে দেয় তাকে কনজাংশন বলে। তাহলে ধরো কনজাংশনের উদাহরণ দেওয়া যায়। ধরো উদাহরণ দিচ্ছি, গোল্ড অ্যান্ড সিলভার, ঠিক আছে? ধরো এটাকে বাক্যে রূপান্তরিত করছি, গোল্ড ইজ প্রিসিয়াস বাট সিলভার ইজ চিপ। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখো, দ্য সান হ্যাজ লাইট বাট দ্য মুন হ্যাজ নো লাইট, ঠিক আছে? দেখো ভালো করে, এখানে দুটো বাক্য রয়েছে, একটা গোল্ড ইজ প্রিসিয়াস, এটা একটা বাক্য, সিলভার ইজ চিপ, এটা একটা বাক্য। এই বাক্য দুটোকে জুড়ে দিয়েছে দেখো এই যে বার দ্বারা। আমরা যদি এই বারটাকে মুছিয়ে দিই বা এই পাশটাকে মুছিয়ে দিই তাহলে এটা একটা পুরো বাক্য দাঁড়িয়ে যাচ্ছে, গোল্ড ইজ প্রিসিয়াস, গোল্ড হচ্ছে দামি, সিলভার ইজ চিপ, সিলভার হচ্ছে বা রূপো হচ্ছে সস্তা। দুটো বাক্যকে যখন জুড়ছি তখন কিন্তু মাঝখানে একটা বার দিয়ে দিলাম, তাহলে কিন্তু দুটো বাক্য আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু একটা শব্দ দ্বারা দুটোকে জুড়ে গেল। একইভাবে দ্য সান হ্যাজ লাইট, সূর্যের আলো রয়েছে, বাট দ্য মুন হ্যাজ নো লাইট, চাঁদের কোনো আলো নেই, ঠিক আছে? এই যে বাট দ্বারা এটাও কিন্তু জোড়া হলো, এটা একটা বাক্য,
এপাশ থেকে এটা একটা বাক্য। তো এই দুটো বাক্যকে যেই শব্দের দ্বারা জোড়া হচ্ছে এটাকেই বলা হয় কিন্তু কনজাংশন। কন মানে হচ্ছে একত্র, কনজাংশন একত্রে জুড়ে দেওয়ারকে হচ্ছে কনজাংশন। ঠিক আছে, এরকম কনজাংশন আমরা অনেক পাবো। অ্যান্ড পাবো, বাট পাবো, অর, বিকজ, ঠিক আছে, এরকম আরও অনেক আছে। হ্যাঁ, তাহলে কনজাংশন তোমরা বুঝতে পারলে কনজাংশনটা কী করে হলো। এরপরে লাস্ট দেখো, লাস্ট তোমাদের থাকলো ইন্টারজেকশন। ঠিক আছে, ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশনটা হচ্ছে আমরা যখন কোনো শব্দকে বিস্ময় আকারে প্রকাশ করি, ঠিক আছে, এবং সেটিকে বাক্যের পূর্বে ব্যবহার করি, সেটি ইন্টারজেকশন। ঠিক আছে, তো তোমরা হয়তো অনেকটা বুঝতে পারলে না যে ইন্টারজেকশনটা এখানে কি বললাম। তাহলে কি বললাম, যে আমরা যখন কোনো শব্দকে বিস্ময় আকারে প্রকাশ করি এবং সেটিকে বাক্যের পূর্বে ব্যবহার করি, সেটি হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, দেখবে ভালো করে তোমরা, এই ইন্টারজেকশনটা কিন্তু কোনো বিশেষ এক প্রকার শব্দ। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু অবাক হয়ে যাই, হ্যাঁ, সেটা হতে পারে আনন্দ, হতে পারে সেটা দুঃখ, হতে পারে যেটাকে আমরা সারপ্রাইজ বলি। ঠিক আছে, সেই সারপ্রাইজগুলো হচ্ছে একটা বিশেষ ধরনের শব্দ। সেই শব্দগুলো কিন্তু কোনো বাক্যের আগে ব্যবহার করা হয়, বিশেষ বাক্যের আগে ব্যবহার করা হয়, সেইগুলোই হচ্ছে ইন্টারজেকশন। বলতে পারো এই ইন্টারজেকশনটা হচ্ছে এক প্রকার বাক্যের অলংকার। হ্যাঁ, যেমন ধরো কোনো একটা, আমরা যদি এখানে এক্সাম্পল দিই আরও ভালো করে বুঝতে পারবে। ধরো এখানে একটা সেন্টেন্স লিখছি, হুররে উই হ্যাভ ওন। তাহলে উই হ্যাভ ওন মানে আমরা জয়লাভ করেছি। ধরো তুমি একটা কোনো কিছু খেলাতে গেছো বা কোনো কিছু একটা জিনিস জিতেছো, তখন মুখ থেকে একটা কিন্তু হুররে বেরিয়ে আসে, আমরা বলি না হিপি হুররে বলি না, তো সেইটা হচ্ছে এই শব্দটা। তাহলে এই বিশেষত্বটা কি সামনে বসবে, মূল বাক্যটার সামনে বসবে, এবং অবশ্যই কিন্তু একটা বিশেষসূচক চিহ্ন এখানে বসবে, ব্যবহার করা হবে। হ্যাঁ, তো আনন্দের এই যে হুররে শব্দটার মধ্য দিয়ে আমরা আনন্দ প্রকাশ করছি। ঠিক আছে, আবার ধরো এলএস, অ্যালাস, আই অ্যাম আনডান। অ্যালাস হচ্ছে দুঃখ প্রকাশ করা হচ্ছে, হতাশা প্রকাশ করা হচ্ছে। তাহলে অ্যালাস আই অ্যাম আনডান, অর্থাৎ আমি ফেলিওর, আমি ফেল করে গেছি। হ্যাঁ, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, বাহ কি সুন্দর, কি সুন্দর। ঠিক আছে, তাহলে দেখো এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এইগুলাই হচ্ছে বাক্যকে বিশেষভাবে প্রকাশ করে, বাক্যর অলঙ্কারও বলতে পারো, যেটাকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে এই যে আমরা 8 প্রকারের যে পার্টস অফ স্পিচ শিখলাম, এই সবগুলোকে নিয়ে কিন্তু আমরা যখন কোনো কিছু লিখি, সেই লেখার মধ্যে কিন্তু এই সবগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে কোনোটা থাকে, তার নির্দিষ্ট অবস্থান অনুযায়ী কোনোটা থাকে। তাহলে আমাদের ইংরেজি শেখার আগে কিন্তু এই পার্টস অফ স্পিচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টস অফ স্পিচ যদি ভালো করে না শিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাক্য গঠনে খুবই অসুবিধা হবে, এবং পরীক্ষাতে কিন্তু এই পার্টস অফ স্পিচের উপর থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে যেগুলো শিখলে তোমরা, অর্থাৎ নাউন, প্রোনাউন, এইগুলো নিয়ে পরপর করে বিস্তারিতভাবে আলোচনা থাকবে। তোমরা কিন্তু ক্লাসটা অবশ্যই দেখো। এই যে গ্রামার শেখার সিরিজটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করো। যাদের বেসিক গ্রামার একদম ডিস্টার্ব আছে, এই চ্যানেল ফলো করলে তোমরা কিন্তু খুব গ্রামারে সহজে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, এর পরের ভিডিও নিয়ে তোমাদের দেখা হচ্ছে এর পরের থেকে, অর্থাৎ এটা যে শেখানো হলো, শেখানোর পরে কিন্তু তোমাদের একটা এক্সারসাইজ রাউন্ড তোমাদের দেবো। সেখানে কীরকম করে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে চাকরির পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামে, সেটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো তোমরা এর পরের ভিডিও অবশ্যই দেখো। যারা নতুনটা দেখলে চ্যানেলটি অবশ্যই ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে নিও। ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে।
টাটা।